কিছু কাল্পনিক কথা। অষ্টম পর্ব। রমলা হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, চা খাবি তো তোরা? বনি, দরজাটা একেবারে দাঁড়া, চাটা একেবারে করে নিয়ে এসে একসাথে বসে গল্প করা যাবে। দীপ রমলাকে দেখে জিজ্ঞাসা করে, কাশি কেমন আছে তোমার মামি? রমলা হাতের ইশারায় বোঝায় একটু কম। এক অদ্ভুত কাশি, কাশির কথা বললেই আবার কাশি শুরু করে যায়। মা সবার জন্য গ্লুকন-ডি অরেঞ্জ বানিয়ে নিয়ে এসে হাজির হয়। বাড়িতে যেই বাইরে থেকে আসুক, মা তাকে এক গ্লাস গ্লুকন-ডি অরেঞ্জ করে দেয়। শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, গ্লুকন-ডি মায়ের ভরসা। ফকলু আর হুলু খুব গ্লুকন-ডি খেতে ভালোবাসে। চা আর পাকোড়া খেতে খেতে আড্ডা চলতে লাগলো। বাড়িটা আজ যেন আনন্দমুখর। আজকাল তো আর কারো আসা যাওয়া নেই। রমলা তার মনের কথা বলে, ভাবছে আবার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে। খুব ইচ্ছা, কিন্তু কিছু বই পড়তে হবে। কিন্তু এখন তো হাতের কাছে বই পাওয়ার জো নেই। ওর যা কাশি, কোনো লাইব্রেরিতেই ওকে ঢুকতে দেবে না, ভয় পাবে। আর অত টাইপ করা চারটিখানি কথা নয়। হুলো ফকলু খুব উৎসাহিত হয়ে উঠল, বলল, তুমি আবার শুরু করো মাম্মা, আমরা তো আছি, সব টাইপ করে দেবো, চিন্তা নেই। হুলো বলে, কিন্ডলেতে তুমি তোমার প্রয়োজন মতো বই পেয়ে যাবে মাম্মা। বাবু, আমার তো কিন্ডলে নেই। ফকলু বলে, তুমি কদিন আমাদের বাড়ি এসে থেকে যাও মাম্মা, কিন্ডলে দেখে পড়াশোনা করে লিখবে আর আমরা তোমাকে সব টাইপ করে দেব। রমলা ভাবে মন্দ না, কিন্তু মা বাবা একা থাকবে এই সময়। বনি বলে, বর্দা ছোটদাকে বলবো, ভাগাভাগি করে থাকবে কদিন এখানে, জেঠু মামুনির কাছে। বনিও মাকে মামুনি বলে। জেঠু মামুনিরও ভালো লাগবে, সবারই একটা পরিবর্তন হবে। দীপও সায়দায় সে বেশ ভালো হবে। খাওয়া দাওয়া সেরে বোনের বাড়ি ফেরার সময় এটাই ঠিক হলো, কদিন পর থেকে রমলা বোনের বাড়ি গিয়ে থাকবে। কথা মতো কদিন বাদই রমলা বোনের বাড়ি গিয়ে হাজির হয়। দুই পুত্র সম বোনপো রমলার কি কি বই লাগবে জেনে কিন্ডলেতে ডাউনলোড করে দেয়। সারাদিন পড়াশোনা লেখালেখি করে সন্ধ্যায় আড্ডা দিয়ে বেশ সময় কাটতে থাকে। কতদিন পর এরকম একটা সুস্থ স্বাভাবিক জীবন। তবে ফকলুকে ওর অফিস ট্যুরে রাজধানী হয়ে উত্তরাঞ্চল যেতে হবে। তা 5-6 দিন বাদেই আবার ফিরে আসবে। হুলো থাকবে, হুলো সাহায্য করবে রমলাকে। বেশ এগোতে থাকে কাজ, ওদের সবার সহযোগিতায়। খালি রমলা আসায় দ্বীপের স্থান হয় 3 তলার ঘরে। দুই বোন একসাথে বোনের ঘরে শোয়। কত পুরনো দিনের ছোটবেলার কথা মনে পড়ে দুই বোনের। আহা, সেসব কি দিন ছিল! একসাথে সিনেমা দেখা, ঝালমুড়ি ফুচকা খাওয়া, আর এখন রাস্তায় দাঁড়িয়ে সব খাওয়া অকল্পনীয়। রাতে শুয়ে শুয়ে দু বোনের প্ল্যান হয় ফুচকা খেতে। পরদিন একটি বড় দোকানে যাবে। ওখানে সব নিয়ম মেনে সুরক্ষার সাথে ফুচকা দেওয়া হয়। যেমন ভাবা তেমন কাজ। পরদিন রমলা একটা হালকা গোলাপি শাড়ি বার করলো ওর ব্যাগ থেকে। গোলাপি বড় প্রিয় রং রমলার। যদি কোনোদিন বিয়ে হতো তো গোলাপি বেনারসিই পরতো রমলা। থাক সে কথা। শাড়ি খুলে পরতে থাকে রমলা। ফ্যাস! ওমা, কি শাড়িটা যে ছিঁড়ে গেল ভাজে ভাজে! হে ভগবান! গত 2 বছর সব আলমারি বন্ধ ছিল, কোনো কিছু নাড়াচাড়া করে দেখার মতো মনের অবস্থাও ছিল না রমলার। ইস বনি, দেখ না, আমার শাড়িটা ফ্যাঁস করে ছিঁড়ে গেল রে। রমলা কাঁদো কাঁদো হয়ে বলে, হ্যাঁ রে মামি, এখন আমারও হচ্ছে এরকম। 2-3টে শাড়ি পরতে গিয়ে ছিঁড়ে গেছে। তুই আমার একটা চুড়িদার পর। ও এখন সবারই হচ্ছে। অগত্যা তাই পরতে হলো। রমলা ছেঁড়া শাড়িটা হাতে নিয়ে আনমনে ভাবতে লাগলো, এই 2 বছর আলমারিতে বন্ধ থাকায় যদি এরকম সবার শাড়ির এই অবস্থা হয়, তাহলে সেই টেক্সটাইল অ্যান্ড ফোক আর্ট মিউজিয়াম অবজেক্টসগুলোর কি অবস্থা এখন? বিগত কয়েক বছর ধরে যে মিউজিয়ামটা বন্ধ, সে প্যান্ডেমিকের আগের কথা। হঠাৎ করে ফান্ডিংয়ের অভাবে ওই সচল মিউজিয়াম অচল হয়ে গেল একদিন। জানা গেল মিউজিয়ামটা এমওসির আন্ডারে ছিল না। পুরনো কাঁথা মানে নকশি কথা যে এ রাজ্যের একটি বিরল চোখ জুড়ানো শিল্প সম্ভার, ওই মিউজিয়ামের মেন কালেকশন, তাই ওটা টেক্সটাইলের আন্ডারে ছিল। রমলা ছাত্রজীবন ও ছাত্রজীবনের পরেও ওই মিউজিয়ামে বহুবার গেছে।
বড় প্রাণের জায়গা ছিল। বাড়িতে অতিথি এলে তাদেরও দেখাতে নিয়ে যেত রমলা ওই মিউজিয়াম। ব্রতচারী গ্রামে সুন্দর ছোট মিউজিয়াম সংলগ্ন অনেক বড় জায়গা আছে যেখানে ব্রতচারী হয়। বাংলার আর এক লোকশিল্প, গানের সাথে নাচ, নাচের তালে ব্যায়াম, মেয়েদের মধ্যে জনপ্রিয় বেশি। বছরে বেশ কয়েকবার ব্রতচারী প্রতিযোগিতা, ওয়ার্কশপও হয়। রাজ্যের প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে পার্টিসিপেন্টসরা আসে। বহু বছর ধরে এই প্রথার মাধ্যমে রাজ্যের ব্রতচারী লোকশিল্পকে আজও উজ্জীবিত রেখেছে। সেই কত বছর আগে গড়া এই মিউজিয়াম তখনও এই আজকের ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ কনজারভেশনের কনসেপ্ট ছিল না। তখনই এই নকশিকাঁথার বাংলার লোকশিল্প নিয়ে এই মিউজিয়াম শুরু হয়। কত পুরনো, কত প্রকার যে অভাবনীয় সুন্দর কারুকার্যের সুজনি কাঁথা আছে এই মিউজিয়ামে, সাথে নকশিকাঁথার কাজ করা রুমাল, থলি ব্যাগ, ছবির মতো সুন্দর সেসব নকশিকাঁথার নকশা। একদম ঘর সংসারের ও আশেপাশের প্রকৃতির প্রতীক চিহ্ন দিয়ে করা সেসব কাঁথা। সিঁদুর চুবড়ি বা কৌটো, হাত পাখা, কলা গাছ, গোল আকারের পদ্ম, বিড়াল, মাছ, আরো নানা রকম মাঙ্গলিক চিহ্ন দিয়ে সুসজ্জিত সেসব সুজনি কাঁথা। সেসব বড় যত্ন করে রাখা ছিল মিউজিয়াম। তার সাথে আরো কত লোকশিল্পকলা। সবচেয়ে উল্লেখযোগ্য হলো পটচিত্র। গ্রাম বাংলার হায় সেসব দুষ্প্রাপ্য দুর্মূল্য সম্পদ আজ বন্ধ দশায় কি অবস্থায় আছে। রমলা করুণ ভাবে ভাবে কিভাবে তার রক্ষণাবেক্ষণ হচ্ছে। না আছে ফান্ডিং, না আছে ম্যান পাওয়ার। প্রথম শহরে তাবৎ যোগ্য বিচক্ষণ ব্যক্তিরা এই নিয়ে সমাজ মাধ্যমে অনেক আলোড়ন তোলে। অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর অ্যাওয়ারনেস ওয়াক হয় রাজ্যবাসীকে ইনক্লুসিভ করে এই মুভমেন্টে সামিল হতে। তারপর ক্রমশ তা বাৎসরিক ইভেন্টে পরিণত হয়, হেরিটেজ ডে বা উইক আর মিউজিয়াম ডেতে। আর এই 2 বছর যেখানে ত্রাহি রব সর্বত্র চাচা আপন প্রাণ বাঁচা, সেখানে খুব স্বাভাবিকভাবে সবাই নীরব। প্যান্ডেমিকে আজকাল সব ধামাচাপা পড়ে যায়। কে জানে মিউজিয়াম অবজেক্টস আজ কোন দশায় আছে। মামি রেডি, চল বেরোই, আবার তাড়াতাড়ি ফিরতে হবে। আজ তো ফকলু ফিরবে ট্যুর থেকে। হ্যাঁ রে, ফ্রিজ থেকে চিকেনটা বার করে জলে ডুবিয়ে রেখেছিস তো বরফ ছাড়ার জন্য? এসে দই চিকেনটা বানিয়ে নেব। কি যে ভালোবাসে ছেলেটা দই চিকেন খেতে। 2 বোন কলকল করে কথা বলতে বলতে বেরিয়ে পড়লো ফুচকা খেতে। কতদিন পর যে রমলা আজ একটু স্বাভাবিকভাবে বাড়ির বাইরে বেরোলো। কোথাও তো বেরোতে পারে না আজকাল। এই কাশির ভয়, একটু কাশলেই লোকজন কেমন ভয় ভয় বাঁকা দৃষ্টিতে দেখে। আহ কি আনন্দ আজ, কতদিন পর 2 বোন একসাথে আবার আগের মতন বেরোলো। ফুচকা খেয়ে বাড়ির জন্য সাথে কিছু নিয়ে 2 বোন আনন্দে গদগদ হয়ে বাড়ি ফিরে দেখে হুলো রমলার লেখাটা নিয়ে টাইপ করতে বসেছে। জীবনটা তো মানুষ এরকমই চায়, একটা সুন্দর সংসার, সবাই সবার পাশে আছে, সহজ সরল সুন্দর সম্পর্ক, অনাবিল আনন্দ। এইটুকুই তো মানুষের লক্ষ্য। কিন্তু মানুষের জীবন যেন শুধুই আশা নিরাশার দোলায় দুলছে ঘড়ির পেন্ডুলামের মতন। এক মুহূর্ত স্থির না। মানুষের নিজের মনই তো স্থির না কখনো। নয় অতীতে পড়ে আছে, নয়তো ভবিষ্যতের স্বপ্ন দেখছে, কিংবা দুশ্চিন্তায় ভুগছে কখনো। তাই যত অনিশ্চয়তা জীবনের নানান ঝামেলায় উত্তাল করে রাখে। সেই জন্যই বোধহয় প্রেজেন্ট মোমেন্টে মাইন্ডফুল থাকাকে একটা প্রেজেন্ট বা উপহার বলা হয়। রমলা আজ ভারী উৎসাহের সাথে সব কাজ করতে থাকে। মামি আজ কোথায় গেল তোমার কাশি? একদম বাইরে বেরো না, তাই তোমার শরীরও ঠিক থাকে না, দীপ বলে। রোজ গিয়ে 2 বোন ফুচকা ঝালমুড়ি খেয়ে আসবে। চায়ের কাপ মুখে তুলতে তুলতে দীপ বলে, এটাই তোমার কাশির দাওয়াই। ঘড়ির দিকে তাকিয়ে বলে, আর আধ ঘন্টা ফকলু ল্যান্ড করবে, আস্তে আস্তে আরো 1 ঘন্টা। রমলা তাড়াতাড়ি হাত চালাতে থাকে। বাকি রান্না তো করে দিয়ে গেছে রান্নার মাসি, খালি চিকেনটাই বাকি। টিং টং, ওই ফকলু এসে গেছে।
হুলো দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। এক গাল হাসি নিয়ে হৈ হৈ করতে করতে ফকলু ঢুকলো। খুব খিদে পেয়েছে। বনি তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করতে দৌড়লো। রমলা আর পারছে না, অনেকদিন পর একটু বাইরে বেরিয়েছে, তারপর রান্না করে একটু কাহিল লাগছে। আজকাল অল্পেতেই হাঁপিয়ে যায় রমলা। আবার মায়ের সাথেও কথা বলা থাকে এখন রোজ। ফকলু ফিরলে সে খাবারটাও তো দিতে হবে। রমলা মাকে ফোন করে। হ্যাঁ, সব ঠিক আছে। এখন দু ছেলেকে কাছে পেয়ে তোর বাবার গলার কি জোর। তবে ওই খায় না ভালো করে, এদিকে শরীর তো দুর্বল। নতুন ডাক্তার ওই নিয়ম করে ওষুধ দিচ্ছে। পল্টু বল্টু বলছিল দিনের বেলা একটা অ্যাটেন্ডেন্ট রাখার কথা, একটু ধরে ধরে বাথরুম নিয়ে যাওয়া, চান করানো, খাওয়ানো। রমলাও ভাবে তা বিষয়। এখন পল্টুদের নার্সিংহোমও ভালোই চলছে। এতদিন কথাটা মাথায় এলেও বলতে পারেনি। আজ এখানে সারা বাড়ি আনন্দে গমগম করছে। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে শুতে শুতে রাত হলো। নিজের সিনপসিসের জন্য কিছু তথ্য দরকার। কাল একবার ফুটে দিয়ে আর সঞ্জয় দাকে ফোন করে জেনে নেবে। দীপ নিউজ শুনছে 3 তলার ঘরে, এখানেও ভেসে আসছে। রাজধানীতে এক নতুন ভ্যারিয়েন্ট এসেছে। এটা খুব দ্রুত এদেশে ঢুকে পড়েছে বিদেশ থেকে। ভীষণ তীব্র গতিতেই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটার গতি প্রকৃতি সম্বন্ধে ডাক্তাররা এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছে না। বিদেশে বহু মানুষ হাসপাতালে ভর্তি। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে কি যে হবে বলা মুশকিল। যদিও খুবই চিন্তার বিষয়, এদেশেও এটা ঢুকে পড়েছে, কিন্তু একটা দিকে তো স্বস্তি। যাক বাবা, ছেলেটা বাড়ি এসে গেছে। প্রথমবার যা অবস্থা হয়েছিল রাজধানী শহরে আটকে পড়ে। রোজই আবার নিউজ স্বরূপ নতুন ভ্যারিয়েন্টের খবর সর্বত্র। বিদেশে যেমন রোজ বহু মানুষ ভর্তি হচ্ছে, আবার দুদিন পরে ছাড়াও পেয়ে যাচ্ছে। কমল কাকুও ভর্তি হাসপাতালে, কিন্তু দুদিন পরে ছেড়ে দেবে বলেছে। এবারের ভ্যারিয়েন্টসটা বোধহয় কাউকে রেহাই দেবে না, সব ঘরে ঘরে ঢুকে পড়বে। রমলা জানা চেনা বন্ধুদের শুনতে থাকে পুরো পরিবার পজিটিভ। দুদিন বাদে ঘুম থেকে উঠে ফকলুর প্রবল জ্বর আর মাথা ব্যথা মাঝরাত থেকে। ও কাউকে বলেনি অত রাতে। সকাল থেকে নিজেকে আইসোলেট করে রেখেছে। খুব কষ্ট হচ্ছে ছেলেটার। ওষুধ খেয়েও জ্বর আর মাথা ব্যথা কমছে না। তার উপর নিজের বাসন ধোয়া, কিছু কাগজের কাপ প্লেট আনিয়ে নেয়। রমলা বনি অস্থির হয়ে যায়, কি করে ছেলেটার জ্বর একটু কমবে। দীপ বলে সবার এরকম হচ্ছে, দুদিন জ্বর এরকমই থাকছে, তারপর নামছে। দীপের অফিসের ডাক্তার ফোনে ওষুধ দিচ্ছে। ও বাড়ির সবাইকে টেস্ট করার পরামর্শও দিল। সন্ধেবেলায় হাড় কাঁপিয়ে রমলার জল এলো। আর দাঁড়িয়ে থাকতে পারছে না রমলা। ও নিজেকে আইসোলেট করে নিল। সকালে উঠতে একটু বেলাই হলো। এত কাঁপুনি যে ব্ল্যাঙ্কেটের তলা থেকে বেরোতে ইচ্ছে করে না রমলার। কানে এলো বনিরও জ্বর এসেছে। এবার কি হবে? পরিত্রাতার ভূমিকায় সংহিতায় গিয়ে এলো। দিদিভাই চিন্তা করো না, তোমার ভাই রোজ খাবার দিয়ে আসবে তোমাদের। একদম রেস্টে থাকো, খুব কাহিল করে দেয় অসুখটা। সবার রিপোর্টও এসে গেল। হুলো, ফকলু, বনি, রমলা 4 জনই পজিটিভ। হুলো অ্যাসিমটোম্যাটিক। ফকলুর আর রমলার জ্বর হওয়ার সাথে সাথেই ওরা সবাই দীপকে 3 তলা আইসোলেট করে দিয়েছিল, দোতলায় আসতে দেয়নি। তাই দীপ সুস্থ থেকে গেল। বাকি সবাই পজিটিভ হওয়ায় ওরা 4 জন সারা দোতলা ঘুরে বেড়াতে লাগলো। আর 3 তলায় দীপ আইসোলেশনে একা একা ছাদে রোদ পুই আর পায়চারি করে সময় কাটাতে লাগলো। আর হুলো এটা ওটা রান্নার এক্সপেরিমেন্ট করতে থাকলো মনের আনন্দে। রমলা বেশ যাকেই জ্বর এলো। দীপের মাস্তুতো দাদা শিবেন্দা কলকাতার পাশেই শহরতলিতে থাকে, খুব ভালো ডাক্তার, ভীষণ সুনাম সেখানে। তিনি টেলিফোনে সবার ট্রিটমেন্ট করতে লাগলেন। একে রমলার অ্যাসমেটিক কাপ, তাই আবার এই রোগ। শিবেন্দা সব রকম ব্যবস্থাই রাখলেন। অ্যাজমার জন্য যা যা করণীয় সব ওষুধ চলতে লাগলো। শিবেন্দার স্ত্রী সাবিদিও খুব ভালো। অভয় দিয়ে বললেন, তুমি আমাদের ছোট বোনের মতো রমলা, দ্বিধা করো না, কোনো অসুবিধা হলেই আমাকে যখন খুশি ফোন করো। রমলার মাঝে মাঝে মনে হচ্ছে বুকটা যেন চেপে ধরছে কেউ। কাউকে অযথা চিন্তায় ফেলতে চায় না রমলা, তাই আর বলে না, শুধু শুয়ে থাকে। তবে আশার কথা, ফকলুর জ্বর ছেড়েছে, এখন সুস্থ কিন্তু দুর্বল। মা রোজ অস্থির হয়ে খোঁজ নেয়,
পল্টু বল্টু আশ্বস্ত করে, এটা ভয়ের কিছু নেই, 4-5 দিন বাদেই সব ঠিক হয়ে যাবে। ফোকলুর জ্বর ছেড়েছে শুনে মা আশ্বস্ত হয়, কিন্তু বাবাকে এসব কিছুই জানায় না। বোনের জ্বর একটু কমেছে, খুব দুর্বলতা নিয়ে এঘর ওঘর করছে। মাঝে মাঝে হুলোর সাথে রান্না ও বাসন মাজা ও ঘর পরিষ্কারের কাজ করছে। হুলো আর একা হাতে কত সামাল দেবে। সাবেদি রোজ ফোনে একবার করে খোঁজ নেয়। বাকি সময় বনি আর দীপ ফোন করে জেনে নেয় শিবেন্দার কাছ থেকে কখন কার কোন ওষুধটা চলবে। রমলা জ্বরের ঘোরে অঘোরে ঘুমোতে থাকে। ঘুমের ঘোরে জড়িয়ে জড়িয়ে বলে, আমার সব রিসার্চের কাগজ ওই লোকটা চুরি করে নিয়ে চলে গেল। না, আমি সিলেকশন কমিটির এগেনস্টে কেস করব না, আমি আবার রিসার্চ করব। এরপর একটু জানতে ইচ্ছে করছে? বেল আইকনের টুংটাং আওয়াজই বলে দেবে পরের পর্বের আগমন বার্তা। সাবস্ক্রাইব করলেই জানা যাবে। আজ যাই, আসবো আর একদিন।